নিউ জার্সিতে এতটাই বেশি ঠান্ডা পড়ে যে শীতের আলাদা করে শপিং না করলে এই শীতকালটা হয়তো কাটানো পসিবল হবে না। আর একই সাথে কস্কোতে এসে আমরা তো অবাক, নিউ জার্সিতে ইন্ডিয়ানের সংখ্যা এতটাই বেশি যে কস্কোতেও এবারে দিওয়ালি দিয়ার সেট পাওয়া যাচ্ছে, যেটা হয়তো ইউএসের অন্য কোনো স্টেটে পাওয়া যায় না। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি নীলাঞ্জনা অ্যান্ড আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভ্লগটা বিকেল থেকে শুরু করছি। পুরো সামার সিজনে প্রায় 8:30-9টা অবধি আলো থাকতো, আর এখন বাজে সন্ধে 6টা, তাতেই প্রায় সূর্য অস্ত যাবে যাবে করছে। এখন 7টার মধ্যে সূর্যাস্ত হয়ে যায় আর 7:30টায় পুরো অন্ধকার। আর কদিন পরে নভেম্বর মাস পড়ার সাথে সাথেই 4টের মধ্যেই চারদিক পুরো ঘুটঘুট করবে অন্ধকার। তবে আমাদের ঘরের পজিশনটা এতটাই ভালো যে সকালবেলা সূর্য ওঠা থেকে শুরু করে বিকেলবেলা সূর্যাস্ত পর্যন্ত যতটুকুই সময় সূর্য থাকে ততক্ষণ পূর্ব দিক আর পশ্চিম দিক দুই দিক দিয়েই ঘরের ভেতরে আলো ঢোকে। আগের বছরে একটা গোটা শীতকাল কেটে গেছে, কিন্তু বেগুন পোড়া খাওয়া হয়নি, তাই এই জিনিসটা খুব মিস করছিলাম। আসলে টেক্সাসের ওখানে যে গ্যাসটা ছিল সেটা একটু অন্য রকমের ছিল, ইলেকট্রিকে চলতো, অনেকটা ইন্ডাকশন টাইপের আর কি। তো ওই গ্যাসে আমি ঠিক বেগুন পোড়া বানাতে জানতাম না, কীরকমভাবে বানায় কোনোদিনও ট্রাইও করিনি আসলে। তাই এই বছরে নিউ জার্সিতে আসার পর আমি ভীষণ খুশি হয়েছিলাম এই গ্যাসটাকে দেখে। এরকম গ্যাসের ওভেনে যে কোনো কিছু সেঁকা পোড়ানো খুব ইজিলি করা যায়। আর এই ধরনের জিনিস আমি কোনোদিনও আগে করিও নি, আজ ফার্স্ট টাইম এই জিনিসটা ট্রাই করছি। জানি না ভেতর অবধি সেদ্ধ হবে কি না, তো না করলে তো কোনোদিনই বুঝতে পারবো না, তাই আজকে ভাবলাম করেই ফেলি। আসলে এতদিন ধরে রেগুলার বেসিসে রান্নাবান্না কোনোদিনই করতে লাগেনি। বিয়ের আগে যেরকম মায়ের কাছে কোনোদিনও আমি রান্না করতে লাগেনি, ঠিক সেরকমভাবেই বিয়ের পরেও শ্বশুরবাড়িতে এসে কতদিন তো একসাথেই ছিলাম, কিন্তু কোনো দিনই সেরকমভাবে কিছুই করতে লাগেনি। আমার এখানে রান্না করা শুরু এই ইউএসএতে আসার পরেই আর কি। তার আগে ওই মোটামুটি ভালো কিছু রান্না হলে তখনই করতাম, এমনি রেগুলার বেসিসে রোজকার যে ডাল ভাত চচ্চড়ি কোনোদিনই করিনি। তাই আমার তো এখন মনে হয় যে রেগুলার বেসিসে রান্না করাটা একটা অনেক শক্ত কাজ, কারণ কোনো একটা অকেশনে খুব ভালো করে কষে রান্না করলে সেটা টেস্ট তো ভালো হবেই সবসময়, কিন্তু রোজকার রান্নার মধ্যে সেই ভালো জিনিসটা বজায় রাখাটাই হচ্ছে একটা খুব চ্যালেঞ্জের ব্যাপার আর কি। তো এখানে আমার বেগুন পোড়া মোটামুটি রেডি, মানে বেগুনটা পোড়া হয়ে গেছে। এবার একটুখানি আমি ভর্তা বানিয়ে নেবো। আমরা এরকম পোড়ার মধ্যে কাঁচা পেঁয়াজ টমেটো দিয়ে খাই না, সেরকম ঠিক পছন্দ নয়। তো কড়ার মধ্যে আর কি রসুন, একটুখানি পেঁয়াজ, তারপরে টমেটো সব ফ্রাই করে হালকা একটু মশলা দিয়ে তারপরে ভর্তা বানিয়ে তারপরেই খাবো। রোজ সন্ধেবেলা এরকম টাইমেই একটু বাইরে বেরিয়ে ঘুরে আসি, আর এইরকম সময়েই সব বন্ধুরাও বেরোয়, তো ওদের সাথেও দেখা হয়। এই নিউ জার্সিতে আসার পরে এই ইন্ডিয়ান অ্যাটায়ারগুলো বেশ পরতে পারি। আগে যখন টেক্সাসে ছিলাম তো এই কুর্তি ফুর্তি অত পরতামও না, কারণ ওখানে বেশিরভাগ আমেরিকানই ছিল। তো এখানে আসার পর দেখি সবাই এরকম বেশ কুর্তি ফুর্তি পরে রাস্তায় ঘোরে, ইভেন শাড়িও প্রচুর লোকে পরে, তো বেশ ভালোই লাগে। আমার এই জামাগুলো পরা হয় আর কি। আগের একটা ভ্লগে তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম যে আমাদের কমিউনিটির ভেতরটা কীরকম। তো আজকে আমার কমিউনিটি থেকে বেরিয়ে আমাদের পাশে যে নেবারহুডটা রয়েছে সেইখানটা তোমাদের একটু ঘুরিয়ে আনছি, চলো। আমার ঘরের ব্যালকনি থেকে সামনে যে রাস্তাটা দেখা যায়, এখন ঠিক ওই রাস্তাটা দিয়েই হাঁটছি। এই রাস্তাটা দিয়ে হাঁটতে ভীষণ সুন্দর লাগে। সামনের রাস্তাটা ঠিক এরকম পাহাড়ের মতো উঠে গেছে, আর আমাদের এই দুটো নেবারহুডের মাঝখানে কিন্তু কোনো ব্যারিয়ার নেই। মাঝখানে পুরো একটা হচ্ছে খোলা ঘাস জমি, যেখান থেকে মোটামুটি এই পার থেকে ওই পারে লোকে হেঁটে হেঁটে 2 মিনিটেই চলে যাবে আর কি। আমরা অনেক সময় এই মেন রোডটা দিয়ে না এসে ভেতর ভেতর দিয়ে এই ঘাস জমির ওপর দিয়ে হেঁটে চলে আসি। শীতকালে যখন প্রচুর বরফ পড়ে তখন প্রচুর মানুষ এই জায়গাটাতে স্লেজিং করে। আমার বন্ধুরা বলছিল, আমার তো এখনো পর্যন্ত বরফ দেখা হয়নি, এই বছরের শীতকালেই প্রথমবার দেখা হবে। তো এখানে হাঁটতে হাঁটতে আমাদের পাশের নেবারহুডের ভেতরে ঢুকে পড়েছি। আমাদের কমিউনিটিতে যেরকম সবাই রেন্টে থাকে, তেমনি এইখানে যে নেবারহুডটা রয়েছে এইখানে সবকটা হচ্ছে সবার ওন্ড হাউস, নিজেদের বাড়ি আর কি। তো সবাই নিজেদের বাড়ি কি সুন্দর করেই না সাজিয়েছে।
এখানকার রাস্তাঘাট বাড়িগুলো এত সুন্দর, আর প্লাস মেনটেনেন্সও হয় আর কি, রেগুলার বেসিসে রাস্তার পাতা পরিষ্কার হয়, ইভেন লোকের বাড়ির সামনে ঘাস রেগুলারলি কাটা হয়। তো এই কারণে এত সুন্দর লাগে রাস্তাগুলো যে দিনের মাথায় একবার যদি রাস্তায় বেরিয়ে এই ওয়াকিংয়ে একবার বেরোনো যায় তো মনটা খুব ফ্রেশ লাগে। বেশ অনেকক্ষণ ধরে হাঁটছি, চারদিক পুরো এবার ঘুটঘুট করছে অন্ধকার, আর আকাশের রংটা এতটাই সুন্দর লাগছে যে এটা না ক্যাপচার করে পারলাম না। এই 7:30 পৌনে 8টা অবধি মোটামুটি হাঁটি, আর এরকম পুরো অন্ধকার হয়ে গেলে তারপর বাড়ি গিয়ে একেবারে ডিনারটা সেরে ফেলি আমরা দুজনেই। তো আমাদের মোটামুটি 8টা 8:30টার মধ্যে ডিনার হয়েই যায়, তাই একেবারে প্রিপেয়ার করেই বেরিয়েছিলাম। কালকে রাতের পরে ভ্লগটা আজকে দুপুর থেকে স্টার্ট করছি। অলরেডি নিউ জার্সিতে বেশ ভালো মতো ঠান্ডা পড়ে গেছে, যা বুঝতে পারছি যে আর বেশি দিন নেই, দুর্গাপুজো শেষ হলেই এবার জাঁকিয়ে পড়বে ঠান্ডা। তার জন্য আমাদের কিছু প্রিপারেশন তো নিতেই হবে, তাই কিছু গরম জামা কাপড় যেরকম আমাদের রয়েছে সেগুলো তো ঠিকই আছে, কিন্তু তার ওপরেও আরও এরকম অনেক খুচখাচ জিনিস আছে যেগুলো এইরকম প্রচণ্ড ঠান্ডায় সার্ভাইভ করার জন্য আমাদের দরকার। তো তার জন্যই এখন এসেছি কস্কোতে। এখানে প্রায় -5 থেকে -10 ডিগ্রি টেম্পারেচার থাকেই, তো এরকম ঠান্ডায় সার্ভাইভ করার জন্য যেরকম গরম জামা কাপড় দরকার, তেমনি এই যে বরফ পড়ে সেগুলোকেও ম্যানেজ করার জন্য বেশ কিছু জিনিস দরকার, যেগুলো আমরা অলরেডি ওয়ালমার্ট থেকে অর্ডার করে দিয়েছিলাম, সেগুলো চলে এসেছে। তো সেগুলো নয় পরে কোনো একদিন শেয়ার করব যে কী জিনিস এখানে শীতকালে বরফ পরিষ্কার করার জন্য দরকার, গাড়িটাকে সচল বচল রাখার জন্য দরকার, সেগুলো নয় পরে একদিন শেয়ার করব। কস্কোতে উইকডেজে এলে সাধারণত ফাঁকাই থাকে, তবে আজ হচ্ছে উইকেন্ড, তার উপরে স্যাটারডে, আর প্রচুর ভিড়, গাড়ি পার্ক করতেই পারছিলাম না। অনেকক্ষণ পর একটা গাড়ি পার্ক করার জায়গা পেয়েছি। আজ যে শুধু শীতের জামা কাপড় কিনতে এসেছি সেটা বললে ভুলই হবে। কাল বাদ পরশু আমাদের বাড়িতে একটা পার্টি আছে, মেনলি ওর বার্থডে, তো সেই উপলক্ষে একটা পার্টি আছে ছোটোখাটো, তো সেই জন্য বাড়িতে বেশ অনেকজন আসবে, তাই সেই পার্টি উপলক্ষেও প্রচুর জিনিসপত্র কেনার আছে। তো সব মিলিয়ে আজকে অনেক কিছু ট্রলি ভর্তি করেই বাড়ি যাব। কস্কোতে এরকম মাঝে মাঝেই অনেক জিনিসের ওপরে বেশ ভালো অফার থাকে। আজকে যেরকম দেখছি যে ওলের রেটিনল ক্রিমের ওপর বেশ ভালো একটা অফার রয়েছে, $12 অফ রয়েছে। তবে এখানে একটাই প্রবলেম হয়ে যায় কস্কোতে, যে কোনো কিছুই সিঙ্গল পাওয়া যায় না, কিনতে গেলে বেশ অনেক অ্যামাউন্টে কিনতে হয়, তাহলে আর কি কাজে লাগে, বেনিফিট পাওয়া যায়। কিন্তু এখন আমি একা আর এত ক্রিম নিয়ে করবোটাই বা কি, যখন বাড়ি ফেরার সময় হবে তখন যদি সবার জন্য নিয়ে যাই তো তখন এই জিনিসগুলো কিনলে বেশ সুবিধা হয়। তো আজকে মেনলি দেখছি ওর জামা, একটা সোয়েটশার্ট নিল ও, ক্যালভিন ক্লেনের এই সোয়েটশার্টটা অনেকগুলো কালার ছিল, তো ও নিল হচ্ছে হোয়াইট কালারটা, দাম লাগলো ওই $20 মতো, বেশ সস্তাতেই হয়েছে ও বললো। আর একটা পাফার জ্যাকেটও নিল, তবে এটা হচ্ছে সেই একবারে প্রচণ্ড ঠান্ডায় পরার মতো নয়, এখন কাজ চলে যাবে আর কি। এই জ্যাকেটটার একটা বেনিফিট হচ্ছে যে এইরকম জ্যাকেট পরে বৃষ্টিতে বেরোলে এই জ্যাকেটগুলো জল সোক করে না। এছাড়াও ও প্যান্ট দেখছিল, এই প্যান্টগুলো পুরো সেই থলের মতো ভারী, আমি দেখছি এগুলো ওই কত বলছে যে পরলে 32 ডিগ্রি মতো ফিল হবে আর কি গরম। আমাদের সাধারণত শীতকালের ভালো জ্যাকেট, তারপরে উলিকট এগুলো থাকেই, কিন্তু যে জিনিসটা থাকে না সেটা হচ্ছে একটা ভালো গ্লাভস। আর এখানে হাওয়ার স্পিড অসম্ভব বেশি, তাই একটা ভালো গ্লাভস ছাড়া চলাই যাবে না। তাই আমরা এমন একটা গ্লাভস খুঁজছিলাম যেটা ওয়াটারপ্রুফ হবে, আর অ্যাট দ্য সেম টাইম যেটা পরার পরে আর কি ফোনটাও চেক করা যাবে। তো এরকম গ্লাভস এখানে কস্কোতে প্রচুর এসেছে, তো আমরা দুজনের সাইজ অনুযায়ী দুটো গ্লাভস নিয়ে নিলাম। এখানে কিন্তু গ্লাভসগুলোর বেশ দাম, প্রায় $14 করে পড়লো একটা গ্লাভস। উমেন্স গ্লাভসের আবার দুখানা কালার ছিল, একটা হচ্ছে হোয়াইট আর একটা ব্ল্যাক, তো হোয়াইটটা ঠিক ভালো লাগছে না, আমি ব্ল্যাকটাই নিলাম। গ্লাভসেরও যে আবার এত সাইজ হয় সেটাই প্রথমবার দেখলাম। এ দেখো বরফের মধ্যে আবার মজা করার জন্য কি সুন্দর এই স্লেজ বোর্ডগুলো এসেছে, আবার ডিফারেন্ট সাইজের এসেছে, এটা সিঙ্গেল ক্যারিয়ার ডাবল ক্যারিয়ার হয়তো। এছাড়াও কত ধরনের হেড গিয়ার এসেছে,
যে কোনো ধরনের স্পোর্টস খেলার সময় এখানকার লোকেরা সাধারণত হেড গিয়ার পরেই থাকে, কারণ প্রোটেকশন ফার্স্ট অফকোর্স। এরপর এসেছি থার্মাল সেকশনে। এখানে এত পাতলা পাতলা ইনার পাওয়া যাচ্ছে, আর বলছে যে এগুলো নাকি 32 ডিগ্রি টেম্পারেচার রাখবে আর কি বডির, সে যতই মাইনাসের টেম্পারেচার থাকুক না কেন বাইরের। তো এগুলো খুবই কার্যকর দেখলাম, যে কোনো কোথাও মানে যে কোনো জামার ভেতরে এগুলো পরা যাবে। আর আমাদের ইন্ডিয়াতে যে উলিকট পাওয়া যায় অত থিন নয়, এগুলো হচ্ছে পাতলা জাস্ট গেঞ্জির কাপড়ের মতো। এগুলো আমরা দুজনের সাইজে নিয়ে নিলাম। আর আমার যে জিনিসটা দেখে সত্যিই অবাক লাগলো সেটা হচ্ছে যে কোয়ালিটিটা, মেটেরিয়ালটা দেখে মনেই হবে না যে এটা হচ্ছে একটা উলিকট। একটা বাইরে পড়েছিল, তো সেটার কোয়ালিটিটা চেক করেই আর কি আমি বুঝলাম যে এটা জাস্ট নর্মাল একটা গেঞ্জি মনে হচ্ছে। এখানে বরফের রাস্তায় চলাফেরা করার জন্য একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্নো বুট। তো আজকে আর এটা কিনছি না, অন্য কোনো দোকানে গিয়ে আরও কয়েকটা দেখে তারপরে এই স্নো বুটটা কিনবো। এখানে মেয়েদেরও প্রচুর জিনিস এসেছে, তবে আমার সেরকম জিনিস দরকার নেই বলে আমি এখন কিনছি না। প্রচণ্ড ঠান্ডায় পরার জন্য একটা লং কোট, সেটা কেনার ইচ্ছা আছে। লং কোট এখনও কস্কোতে সেরকম আসেনি, আসলে তো কিনবো। এখানে কস্কো থেকে শুরু করে ওয়ালমার্ট, শপরাইট সব জায়গাতেই এরকম হ্যালোউইনের ডেকোরেশন বিক্রি হচ্ছে। এছাড়াও একটা জিনিস যেটা দেখে আমি সব থেকে বেশি অবাক হলাম সেটা হচ্ছে যে ইন্ডিয়ানসের সংখ্যা এখানে এতটাই বেশি যে ওরা ইন্ডিয়ানদের প্রয়োজনের জিনিসগুলো এখন কস্কোতে রাখতে শুরু করেছে। কস্কোতে এখন এরকম দিওয়ালি দিয়া সেট পাওয়া যাচ্ছে, ভাবলেই জাস্ট অবাক লাগছে। এদিকে মোটামুটি জামাকাপড়ের শপিং সব ডান। এবার যেটা কাজ সেটা হচ্ছে যে কালকে পার্টির জন্য প্রচুর জিনিসপত্র কিনতে হবে। এমনিতেই কস্কোতে এলে আমরা এরকম পেঁয়াজের বস্তা, আলুর বস্তা তো নিই, আর সাথে এরকম কলা একসাথে নিয়েই নিই। এগুলো বেশ ভালো, অনেক দিন চলেও। আর জন্মদিনে যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কেক। আর কস্কোর কেকগুলো বেশ ভালো হয় খেতে। আমরা তো প্রায় প্রত্যেক সপ্তাহে জন্মদিন ছাড়াই নিয়ে যাচ্ছি, আর কালকে জন্মদিন বলে স্পেশাল আর কি। আমাদের দুজনেরই পছন্দ চকলেট কেক, আর ওর পছন্দ মতো এই গোল্ড কেকটাই নেওয়া হলো। এমনিতে ওই লম্বা যে কেকটা কস্কোতে পাওয়া যায় সেটা আমরা প্রায় খেয়েই থাকি। আর কস্কোতে এসে যে জিনিসটা না নিয়ে আমরা বাড়ি যাই না সেটা হচ্ছে পনির। এই জায়গাটা হচ্ছে পুরো একটা ইন্ডিয়ানদের সেকশন করে দিয়েছে, মেনলি ইন্ডিয়া ডমিনেটেড সেকশন, যেখানে পনির পাওয়া যাচ্ছে, গোলাপজাম পাওয়া যাচ্ছে, রসমালাই পাওয়া যাচ্ছে। তো আমরা রসমালাইও কিনে নিলাম কয়েকটা। এমনি খাওয়া দাওয়ার যে মেন বাজার সেসবগুলো আমাদের অলরেডি হয়েই গেছে। এখানে মেন আশা হচ্ছে বাকি এক্সট্রা যে জিনিসপত্রের জন্য। তো খাওয়া দাওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্লেটস। এখানে বিভিন্ন ধরনের প্লেটস পাওয়া যায়। এর আগে আমাদের বাড়িতে আর সেরকম কোনো পার্টি তো আমরা করিনি, তাই বড় প্লেটস কিনিও নি, এই ফার্স্ট টাইম। তো ভাবছি যে এই প্লেটগুলোতেই মোটামুটি হয়ে যাবে, বেশি তো কেউ আসছে না। আর এইগুলোতে প্রায় 50টা প্লেটের সেট এগুলো একটা, আর বেশ শক্ত প্লাস্টিকের প্লেট, খেতেও বেশ সুবিধা হয় এই প্লেটগুলোতে। আর সার্ভিংয়ের জন্য এরকম কতগুলো অ্যালুমিনিয়াম প্লেটও নিয়ে নিলাম। এগুলো বেশ ভালো, এগুলোতে খাবার রেখে একেবারে ওভেনে ঢুকিয়ে রেখে দিলে বেশ গরমও থাকে, আর সাথে সাথে আলাদা করে খাবার গরম করতে লাগে না। মোটামুটি আমাদের যা কেনার ছিল সেগুলো সব কেনা হয়েই গেছে। আর খুচখাচ কয়েকটা জিনিস দরকার, যেরকম ধরো কোল্ড ড্রিঙ্কস। এখানে এই কোল্ড ড্রিঙ্কসের প্যাকটা দেখলাম বেশ ভালো, বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস মিক্স অ্যান্ড ম্যাচ করে রয়েছে ক্যান, তো ওটা নিয়ে নিলাম। আর একটা চালের বস্তাও তুলে নিলাম, বাসমতি চালের বস্তা। আর কার্টে আমাদের জায়গাও নেই, আর মোটামুটি যত যা কেনার ছিল সব শপিং হয়ে গেছে। এবার বিলিং সেকশনে এসেছি। প্রথমে ভুল করে সেলফ চেকিংয়ে ঢুকে গেছিলাম, তারপর মনে পড়লো যে এত জিনিস কিনেছি, সেলফ চেকিং যদি করতে যাই তো শেষ হয়ে যাব, অত পারছি না, ধৈর্য নেই ভাই। তো আবার বিলিং কাউন্টারে ঢুকে গেছি, ওরাই তাড়াতাড়ি বিলিং করিয়ে দিল। আর এত কিছু কিনে ও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, তাই জন্য একটা কুকিজ খাওয়া হলো এবার সেখান থেকে। এবার বাড়ি ফেরার পালা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।